জয়গুরু। আমি যথারীতি ওই সত্যানুসরণের কথা পাঠ করছি এবং ব্যাখ্যা করছি। তো আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাই। আজকে ওই এক লাইনই পাঠ করব এবং ব্যাখ্যা করব ওই সত্যানুসরণের অহং ও অহংকার চ্যাপ্টার নিয়ে। কিন্তু এইটি পাঠ করা এবং ব্যাখ্যা করার আগে আমার নিজের জীবনের ঘটনা দিয়ে কিছু কথা বললে এটা আমার ধারণা বোঝার পক্ষে সহজ হবে। কথা যে ঠাকুর খুব কঠিন কিছু বলেছেন তা নয়, কিন্তু এর ব্যাপকতা অত্যন্ত গভীর। আচ্ছা, আগে বলেই নিই ঠাকুর কি বলেছেন। এক লাইনের কথা তো। ঠাকুর বলছেন ঠাকুর বলছেন অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। আবার বলছি, অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। এটা ইংরেজি করেছি এরকম, ওয়ার প্রাইড ইজ থিন দ্য প্লেস অফ ডিভোশন ইজ সো হাই। আবার বলছি, ওয়ার প্রাইড ইজ থিন দ্য প্লেস অফ ডিভোশন ইজ সো হাই। এবার আমি আপনার ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখন জীবনের একটি ঘটনা বলি। আমি রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, সেখানে যে বিবেকানন্দ ইউনিভার্সিটি ছিলেন, তার যে ভাইস চ্যান্সেলর ছিলেন তদানীন্তন, এখন হয়তো তিনিই আছেন, স্বামী আত্মা প্রিয়ানন্দ মহারাজ। তিনি আমাদের ক্লাস নিতেন। হ্যাঁ, বিভিন্ন এই বিশেষ করে গীতা পড়াতেন, গীতা ব্যাখ্যা করতেন। আমাদের সাবজেক্টের নাম ছিল দ্য ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ইন্টারপ্রিটেশন অফ ভগবদ গীতা। তো একদিনের কথা পড়াচ্ছেন, আর আমরা কয়েকজন দল বেঁধে যেতাম, কয়েকজন, বেশি না, 4-5 জন। তার মধ্যে একজন ছিলেন, তাকে চক্রবর্তীদা বলে ডাকতাম, নামটাই ভুলে গেছি ভার্চুয়ালি, তাকে চক্রবর্তীদাকে বলে ডাকতাম। ওখানে আমাদের অনেক মানুষজন ছিলেন, বহু বয়সের মানুষজন ছিলেন। বহু বয়স বলতে মিন করছি একদম হয়তো লেটসে 20 বছর থেকে 80-85 বছর, তাও ছিল। তা সেখানে দাদারাও ছিলেন, মায়েরাও ছিলেন। একজন মায়ের কথা বলছি, ম্যাডাম, তিনি সম্ভবত কোনো অধ্যাপিকা ছিলেন এরকমই শুনেছিলাম। তো একদিন ওই আমাদের সঙ্গে এই 4-5 জন যে দল বেঁধে যেতাম, হঠাৎ একদিন ওই ম্যাডামের সাথে রাস্তায় দেখা। তো হঠাৎ সেই চক্রবর্তীদা তাকে বলছেন, ম্যাডাম, আপনি এত রোগা হয়ে গেছেন, আপনি ডাক্তার দেখান, হাসপাতালে ভর্তি হন। ম্যাডাম তো অবাক, আর শুধু ম্যাডাম নয়, আমরাও অবাক। কেননা ম্যাডাম তো মোটামুটি যা আছেন তাই আছেন। হ্যাঁ, তখন সেই চক্রবর্তীদা জিজ্ঞেস করছেন, আচ্ছা, আপনার মনে হচ্ছে না যে আপনি ভীষণ রোগা হয়ে গেছেন? তো ম্যাডাম অবাক হয়ে বলছি, কই না তো, আমি তো মোটামুটি যা ছিলাম সেরকমই আছি, আমার ওয়েট সেরকমই আছে। চক্রবর্তীদা বলছেন, কি জানেন, কেউ দেখতে পাচ্ছে না, কেবল আমিই দেখতে পাচ্ছি, আপনি ভীষণ রোগা হয়ে গেছে, কম করে আপনার 10 কেজি ওয়েট কমে গেছে। অবাক ম্যাডাম তো শুনে অবাক হয়ে গেছে। তো ম্যাডাম বলছেন যে তিনি আবার অধ্যাপিকা, কিন্তু ততদিনে উনি আমাদের সাথে খুব সহজভাবে মিশে গেছেন। কিন্তু তখন বলছেন যে কেন এটা বলছেন? বলছে, আসলে কি জানেন, আমি চক্রবর্তী, তো আমার গোত্র হচ্ছে শাণ্ডিল্য, তাই আমার হচ্ছে ভক্তিপ্রধান গোত্র। তাই ভক্তিপ্রধান গোত্ররা ধরতে পারে যে কার কত অহংকার। তখন আমরা বললাম, কি বলছো? বলছে, ওই তো এতদিন ম্যাডামের 10 কেজি অহংকার ছিল, সেটা এখন 0-তে নেমে এসছে প্রায়, যার জন্য ওজন এত কমে গেছে, এত রোগা হয়ে গেছে। আমরা এবং ম্যাডাম প্রত্যেকেই হাসলাম আর কি। ম্যাডাম, এর কারণ আছে, এই কথাটি বলার কারণ আছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, যে গোত্রের সঙ্গে অহংকার বা ভক্তির কোনো স্থান আছে কি না আমি জানি না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু
এই কথা বলছেন। তার কথাটা আমি শুধু এরকম বলতে চাইছি, একজনকে তিনি জিজ্ঞেস করছিলেন, এটা সম্ভবত আপনার আলোচনা প্রসঙ্গে কিংবা দ্বিপরক্ষিতে পাবেন। একজনকে জিজ্ঞেস করছেন যে, "তোর নাম কি?" সে বলল যে, "অমুক চক্রবর্তী।" বলল, "তোর গোত্র কি?" বলল, "শাণ্ডিল্য।" ঠাকুর হেসে বলল, "আমারই গোত্র, তার মানে ভক্তি প্রধান।" এটা বলেছেন কিন্তু। তাই আমার ওই থাকা চক্রবর্তী দা বন্ধুটি, বন্ধু বলব কিনা জানি না, তখন সে যথেষ্ট বয়স্ক। সে কিন্তু বন্ধু তো বটেই। সে কিন্তু কোথা থেকে এই কথাটি বলেছিল আমি জানি না। কিন্তু ঠাকুরও কিন্তু এই কথা বলছে। তো সেটা পরের কথা। প্রশ্ন হচ্ছে, ম্যাডামকে এই কথাটা বললেন কেন? যে আপনার ১০ কেজি ওজন কমে গেছে, মানে ১০ কেজি অহংকার কমে গেছে। এর পিছনে একটা ছোট্ট ঘটনা কিন্তু আছে। আত্মাপ্রেমানন্দ মহারাজ ফিজিক্সের ডিএসসি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকে মনে করে থাকতে পারেন যে উনি বোধহয় শুধু ফিজিক্স সাবজেক্টটাই জানেন। না, তিনি যে কি জানেন না সেটাই প্রশ্ন। তো যাই হোক, তিনি আমাদের পড়াতেন। তো ওই ম্যাডাম, ওই অধ্যাপিকা, যে এরকমই শুনেছিলাম, উনি একদিন হঠাৎ উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে, "মহারাজ নাকি এটা তো এখানে ষষ্ঠী বিভক্তি আছে, এটা তো দ্বিতীয়া বিভক্তি হবে, বা সরি চতুর্থী বিভক্তি হবে", এরকম কি একটা বলেছিলেন। আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। তো মহারাজ বলেছিলেন, "না, বিভক্তি ঠিকই আছে।" তো অধ্যাপিকা বলছেন, "না, কারণ আমি শুনেছিলাম সম্ভবত ওই অধ্যাপিকা হয় কোনো দর্শন শাস্ত্রের কিংবা সংস্কৃতের অধ্যাপিকা, সম্ভবত, আই এম নট শিওর।" তা বলেছিলেন যে, "না, এটা তো ষষ্ঠী বিভক্তি, যাই হোক কিছু একটা বিভক্তি হওয়ার কথা। তো এটা একটু বুঝিয়ে দিন আমাকে।" মানে এটা বুঝিয়ে দিন বলাতেও কিন্তু একটা চ্যালেঞ্জের সুর ছিল। এটা বুঝতে পেরেছিলাম একটা অহংকার ছিল তার, যে তিনি জানেন, দ্যাটস নিউ, এটা জাহির করার একটা চেষ্টা ছিল। মহারাজ অবশ্য তারও চেয়ে বুদ্ধিমান। তিনি বললেন, "দেখুন ম্যাডাম, এটা তো গ্রামারের ক্লাস নয়, আর এখানে যারা এসছে তারা অত বিভক্তি গ্রামার পড়তে আসেনি। যদিও এই গ্রামার ট্রামার যা আছে সেটা নিয়ে একটা কোর্স হতে পারে, এই গীতার গ্রামার নিয়ে", এরকম একটা কথা সম্ভবত মহারাজ বলেছিলেন। তো তো যদি আপনি জানতে চান, আপনি পরে আসবেন আমার কাছে। এবং এটা বলে রাখি যে পরে মানে বলতে চাইছেন যে এই আমাদের যে ক্লাস নিতেন আত্মাপ্রেমানন্দ মহারাজ, তা তিনি প্রায় ৩ ঘন্টা ক্লাস নিতেন। মাঝখানে একটা ১৫-২০ মিনিটের একটা গ্যাপ থাকতো, টি গ্যাপ ইউ ক্যান সে। ওই চা বিস্কুট খেত আর কি সবাই। তা তখন উনিও চা বিস্কুট খেতেন, ওনার ওই ঘরে গিয়ে চা বিস্কুট খেতেন। তা ওই যেই মুহূর্তে টি ব্রেক হয়েছে, ওই অধ্যাপিকা ভদ্রমহিলা দ্রুত গতিতে, একেবারে টর্পেডোর গতিতে উনি ঢুকে পড়েছেন মহারাজের ঘরে। তা জানি না কি হয়েছে, কিন্তু উনি যখন বেরিয়ে এলেন তখন ম্যাডামের মুখ চোখ একবারে কাচুমাচু হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম যে মহারাজ ওই অধ্যাপিকা তর্কে একেবারে পর্যদস্ত হয়ে গেছে। এবং পরে আমরা জেনেও ছিলাম, এবং ম্যাডাম নিজেই বলেছিলেন যে পরবর্তী ক্ষেত্রে তিনি বলেছিলেন যে সংস্কৃতেও যে এত ব্যুৎপত্তি, সংস্কৃতের গ্রামার নিয়েও যে মহারাজ অদ্বিতীয় প্রায়, এ আমার ধারণার বাইরে ছিল। তো আমরা খানিকটা অনুমানে বুঝতাম, কিন্তু এই অধ্যাপিকার কথায় আরও কষ্ট হচ্ছে। কিন্তু এটা ঠিক যে অধ্যাপিকার কথায় বিভিন্ন প্রশ্নে, তার অ্যাটিটিউডে স্তরে স্তরে অহংকার ফুটে উঠত। আর এই আমাদের চক্রবর্তীদা সম্ভবত সেটা লক্ষ্য করেছেন, আমরাও লক্ষ্য করেছি, কিন্তু এত গুরুত্ব দিইনি। কিন্তু চক্রবর্তীদা পরবর্তী ক্ষেত্রে এই অধ্যাপিকা ম্যাডামের কিন্তু একটা মানে কি বলে সি চেঞ্জ হয়েছিল, বিরাট চেঞ্জ। এবং পরবর্তী ক্ষেত্রে তার মধ্যে সত্যিই কোনো অহংকার ছিল না। জানি না সেজন্যই কিনা চক্রবর্তী দা এই কথাটা বলেছিলেন। এবার আমি আসছি ঠাকুর যেটি বললেন, কি বললেন? অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। তাই মানেটা কি দাঁড়ায়? যদি অঙ্কের ভাষায় বলি যে অহংকার আর ভক্তি যেন ব্যস্তানুপাতিক, মানে ইগো ইজ ইনভার্সলি ভ্যারিজ টু ডিভোশন। মানে অহংকার ভক্তির সঙ্গে ব্যস্তানুপাতিক। অহংকার বেশি হলে ভক্তি কম হবে,
আর অহংকার কম হলে ভক্তি বেশি হবে। দিস ইজ দ্য সিম্পল ইকুয়েশন। ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হচ্ছে এটি। এবং মানে এই অধ্যাপিকা, তিনি কিন্তু তার মধ্যে ভক্তির স্থান এসেছিল, এবং তিনি হয়তো প্রথম থেকেই ছিল, উপর অহংকারটুকু ছিল, সেটাও ওই কথাই চলে গেল, হতে পারে। মানে হার ইগো ওয়াজ নট সো রিজিড, অ্যাকচুয়ালি এ থিন ইগো, বাট দেন ইট রিকোয়ার্ড এ কাইন্ড অফ এ জসল, এবং সেই জসলটা হলো, এবং মহারাজের কাছে উনি বুঝতে পারলেন তর্কে বিতর্কে যুক্তি তর্কে যে না, এটা ভাবা ঠিক নয় যে আরেকজন আমার চেয়ে কিছু কম জানে। কিন্তু আমাদের স্বভাব তো তাই। ম্যাডাম তো তাও অনেক ভালো, আমি নিজেকে দিয়েই বুঝেছি কত অন্যায় করেছি। আরে আমার না অহংকারটা আবার একদম বাচ্চা বয়স থেকে, কেন জানি না। তো আমি একটা ঘটনা বলছি, এখানেও আবার জীবনের ঘটনা আপনাদের বলতে চাই। ইনফ্যাক্ট জীবনের ঘটনা, অভিজ্ঞতাই তো আসল। আমি মানে আমার শিক্ষা জীবনে ফিজিক্সের মাস্টারমশাই এবং ম্যাথামেটিক্সের মাস্টারমশাই, দুই মাস্টারমশাইয়ের কাছেই পড়েছি বলতে ইন দ্য সেন্স দ্য ইনস্টিটিউশনে তো পড়েইছি, অ্যাট দ্য সেম টাইম যাকে বলে টিউশন পড়েছি, বলতে কোনো লজ্জা নেই। তো ম্যাথামেটিক্সের যিনি টিচার ছিলেন, ধরা যাক তার নাম এক্স, আর ফিজিক্সের যিনি টিচার ছিলেন, ধরা যাক তার নাম ওয়াই, তার নাম করে কোনো লাভ নেই। এক্স টিচার অর্থাৎ ম্যাথামেটিক্সের টিচার ছিলেন হিন্দু, আর ফিজিক্সের মাস্টারমশাইটি ছিলেন মুসলিম। কিন্তু দুজনের চরিত্র যেন একেবারে বিপরীত মেরুতে, অ্যাজ ইফ দে ওয়ার পোলার অ্যাপার্ট। কারণ ওই হিন্দু মাস্টারমশাই ভগবান ধর্ম একদম বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন না, শুধু তাই নয়, রেগে যেতেন খুব। এবং কিন্তু মানুষ ভালো ছিলেন, হি ওয়াজ এ গুড পার্সন, হি ওয়াজ এ ট্রু পার্সন, দের ইজ নো ডাউট অ্যাবাউট। এবং বেশ কিছু ছেলে মেয়েকে তিনি বিনা পয়সায় পড়িয়েছেন, এবং তার থেকে পড়াশুনো করে তারা আজ জীবনে অনেক বড় জায়গায় পৌঁছেছে। অনেকে রাজনীতিতে এসছে, অনেকে ডাক্তার হয়েছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে, এবং আরও মানে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। সো আমি তার ব্যক্তিগত কথা নিয়ে বলতে চাইছি না, নট দ্যাট আই এম ইন্টারফেয়ারিং হিজ পার্সোনাল লাইফ, নট অ্যাট অল, হি ওয়াজ এ গুড পার্সন, দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তিনি এইটা বিশ্বাস করতেন না। তো তিনি বিশেষ একটা পার্টি করতেন, আমি সেই পার্টির কথাও বলছি না। তিনি আমাদেরকে পড়ানোর সময় পড়াতো না যেমন, মানে অঙ্কও যেমন কষাতেন, অত্যন্ত দ্রুত গতিতে কষিতেন। এত বুদ্ধি, এত তুখর বুদ্ধি, যাকে বলে না, মানে হিজ ব্রেন, হিজ ইন্টেলেক্ট ওয়াজ অফ ভেরি সুপিরিয়র কাইন্ড, there is no doubt about it. Not only that, he knew not only of his own subject, but also he knew, you see, very many subjects also. For example, physics, chemistry, and what not actually. Even English, very nice, খুব ভালো জানতেন। তো ওই মাস্টারমশাইয়ের কিন্তু আমাদেরকে এরকম শিক্ষা দিতেন, যুক্তি তর্ক করবে, সে যত বড় লোকই হোক, তর্ক করবে। যদি সে যা বলবে তার মাথা পেতে নেবে না, হ্যাঁ, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবে, এইসব কথা বলতে। মানে আমরা যাকে সকল বলি রেভলিউশনারি টকিংস, মানে যেগুলোকে বলি এবার বৈপ্লবিক কথাবার্তা, উনি আমাদের বলতেন। এবং তিনি কখনো কখনো বলতেন এরকম ধরনের কথা। আর ওই মাস্টারমশাইয়ের সামনে অন্য মাস্টারমশাইদের কথাও হয়তো প্রসঙ্গক্রমে চলে আসতো। যেমন ওই ফিজিক্সের মাস্টারমশাইয়ের কথা বলছি। ওই ফিজিক্সের মাস্টারমশাই ছিলেন একজন মুসলিম, উনি আবার অপোজিট, মানে একদম সাদামাটা মানুষ। হ্যাঁ, দেব দ্বিজে ভক্তি, আল্লাহতে তার ভক্তি তো অবশ্যই ছিল। হ্যাঁ, এবং তিনি হয়তো সাধারণ ছিলেন, এবং পড়াশোনার কথা বলছি, বুদ্ধিবৃত্তিতেও যে তিনি খুব বেশি একটা ছিলেন তা নয়। তার সাবজেক্টে পড়াতেন ভালোই, কিন্তু নট দ্যাট তিনি কিন্তু সব এরকম তুখর বুদ্ধিসম্পন্ন ছিলেন না। অত্যন্ত সাদামাটা, সবার সাথে তিনি ঘুরতেন, করতেন। হ্যাঁ, এবং আমাদের হিন্দু মতের যে দেব দেবতা ভগবান আমরা যা মানি, তিনি তাও মানতেন, আর তার আল্লাহ তাকেও মানতেন। আমার মনে আছে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত ঠাকুর আছেন বা ছিল আর কি, যে কালাচাঁদ রাধারানী। কালাচাঁদ বলতে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে। তো উনি কিন্তু সেখানে গেছেন, ভক্তি করে প্রণাম করেছেন, প্রসাদ খেয়েছেন, এটা আমার মনে আছে। কিন্তু এই মাস্টারমশাই, ম্যাথামেটিক্সের মাস্টারমশাই, যাকে আমরা এত ভালোবাসতাম, সে বলে না রবীন্দ্রনাথের কথা, এত ভালোবাসি এত যারে চাই,
হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে তিনি কিন্তু এই আমার কালাচাঁদ বাড়িতে কোনোদিন আসেননি। মানে কেন আসেননি? কারণ তার এটা তার ধর্ম, তার কথাই ছিল যে এসব কি? ওই ফিজিক্সের মাস্টারমশাইয়ের কথা যখন তার ওখানে উঠত, তখন তিনি বলতেন, "আমি জানি না যে সায়েন্স পড়ে এইসব ভগবান-টগবানের কথা ওঠে কী করে?" আমরা আবার অনেক সময় এই বললাম না, আমি ১ম থেকে একটু অহংকারী ছিলাম। মানে অহংকারী ছিলাম বলতে মিন করছি, মানে এই সমস্ত পছন্দ করতাম আরকি। যেরকম আমি মানে অঙ্ক করাতে দিতাম, মাস্টারমশাই খুব সহজেই কষে দিতেন। কারণ আমি অ্যাজ আই অলরেডি স্টেটেড দ্যাট হি হ্যাড সুপিরিয়র কাইন্ড অফ ইন্টেলেক্ট। এবং ওই জায়গায় আমি যে জায়গায় পড়াশোনা করেছি অলমোস্ট প্রত্যন্ত গ্রাম। সেই জায়গায় ওইরকম মাস্টারমশাই পাওয়া ভাগ্যের ব্যাপার। কারণ তিনি যে র্যাঙ্কের মাস্টারমশাই ছিলেন, সেটা শহরাঞ্চলের অত্যন্ত পশ এবং এলিট জায়গাতে হয়তো পাওয়া যায়। কিন্তু আমাদের ওই প্রত্যন্ত গ্রামে ওই ম্যাথামেটিক্সের মাস্টারমশাই পাওয়া সত্যি আমাদের পক্ষে সৌভাগ্যের ব্যাপার ছিল। তা আমি একটু অঙ্ক দিয়েছি, মাস্টারমশাই সহজে কষে দিয়েছেন। তা আমি বললাম, "মাস্টারমশাই, আপনি এত সহজে এত অঙ্ক কষে দিতে পারেন এত তাড়াতাড়ি, এরকমটা কেউ পারে না কিন্তু।" আমার কিন্তু কথার মধ্যে সামান্য হুল ছিল। হুল মানে ওই ফিজিক্সের মাস্টারমশাইকে উদ্দেশ্য করে। কারণ তখনকার দিনে ফিজিক্সের মাস্টারমশাইরাও অঙ্ক করাতেন। ওই ফিজিক্সের ওয়াই মাস্টারমশাই, তিনিও কিন্তু অঙ্ক করাতেন। তার তার বাড়িতে। তো তিনি অঙ্ক করাতেন, ইনিও তাই। তো আমার এমন পারে না কিন্তু আপনার মতো। কারণ আমি দুজনের কাছেই টিউশন করতাম, বিকজ সো দ্যাট আই নিউ দেয়ার ইন্টেলেক্টস। তো আমি তখন বলেছিলাম, "মাস্টারমশাই, হি গট, আই উড লাইক টু সে, হি ওয়াজ গ্ল্যাড, ড্যাম গ্ল্যাড আই উড লাইক টু সে।" খুব খুশি হয়েছিলেন। খুশি হয়ে বলেছিলেন, "দেখো, উনি আবার তুমি বলে বলতেন। আর ফিজিক্সের মাস্টারমশাই আমাদেরকে তুই, তুই করে বলতেন।" তো এই মাস্টারমশাই এই ম্যাথমেটিক্সের মানে আমি এটাও বলব যে ওই তথাকথিত কালচার যদি বলা যায়, কৃষ্টি, সেটা কিন্তু ম্যাথমেটিক্স টিচার বেশি ছিল। খুব মানে সূক্ষ্ম রুচির লোক ছিলেন তিনি। তো তিনি আমাদেরকে বলতেন, "দেখো, অঙ্ক হচ্ছে যুক্তি শৃঙ্খলের ব্যাপার, ফিজিক্স হচ্ছে যুক্তি শৃঙ্খলের ব্যাপার। তো এখানে ভগবানের কথা আসে কী করে? এসব কারা করে জানো? যারা বোকা কিংবা মতলববাজ, তারা সব কথাই ভগবানের আমদানি করে ফেলে। হ্যাঁ, এসব কি যুক্তি শৃঙ্খলের ব্যাপার যেসব।" তখন আমার তরুণ বয়স, এই মাস্টারমশাইয়ের কথাই বেশি ভালো লাগতো। আবার আরেক দিনের কথা বলছি, ওই ফিজিক্স মাস্টারমশাইয়ের বাড়িতে গেছি পড়তে, টিউশন পড়তে। ও ইচ্ছা করে একটি অঙ্ক তার কাছে নিয়ে গেছি। যে অঙ্কটি ওই আমাদের হিন্দু মাস্টারমশাইয়ের কাছে অলরেডি, এক্স মাস্টারমশাইয়ের কাছে অলরেডি আমি কষিয়ে নিয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ এ বিট টাফ, একটু কঠিন ছিল। অ্যান্ড আই প্লেসড দ্যাট ম্যাথামেটিক্স, দ্যাট সাম, বিফোর দ্যাট ফিজিক্স স্যার, ওয়াই স্যার। তো ওয়াই স্যার অঙ্কটি করছেন। আরে আমার ইচ্ছা কিন্তু, আমি যেহেতু জানি সে, আমার ইচ্ছা মাস্টারমশাই যেটা বেকায়দায় পড়ে যাবেন, মাস্টারমশাই যে একটুখানি অসুবিধা অস্বস্তিতে পড়ে যাবেন, সেইটি উপভোগ করা। মাই ইন্টেনশন ওয়াজ ডার্টি, আই উড লাইক টু সে। মাই ইন্টেনশন ওয়াজ জাস্ট টু এনজয় দ্য আনইজিনেস অফ মাই ফিজিক্স স্যার। তো মাস্টারমশাই করছেন, মেলাতে পারছেন না, অঙ্ক কষে নানানভাবে কষার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। এমন সময় এক ব্যক্তি আপনার এই সাইকেলের পিছনে লিচু বিক্রি করতে করতে যায়, ঝুড়িতে লিচু বিক্রি করতে করতে যায়। উনি অঙ্ক-টঙ্ক ফেলে দিয়ে বলে, "এই শোনো, শোনো," নাকি, "এই লিচু দাও।" উনি কিছু লিচু কিনলেন, আমাকেও ৪-৫টা দিলেন, আর নিজে লিচু খেতে আরম্ভ করলেন। লিচু-টিচু খাওয়ার পরে আবার অঙ্ক কষতে শুরু করলেন। সেবার কিন্তু তিনি পারলেন ঘটনাক্রমে। তখন তিনি আমাকে বললেন, "দেখ চাটুজ্জে।" আমাকে যেহেতু আমি চট্টোপাধ্যায়, আপনি জানেন চাটুজ্জে বলে ডাকতো তখনকার লোকেরা। অ্যান্ড সো মেনি পিপল, মোস্ট অফ দেম মাই ওল্ড ফ্রেন্ডস, দে অলসো স্টিল কল মি অ্যাজ চাটুজ্জে, ইউনো। তো এনিওয়ে, তো যেটা বলছিলাম আপনাদের যে তা হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, তো বলছে, "দেখ চাটুজ্জে, হ্যাঁ, লিচুর কেমন গুণ দেখ।" তো আই সেড, "কীরকম?" বলল, "দেখ, এই লিচুটা খেয়ে মন আনন্দে ভরে গেল, আর অঙ্কটা কষে দিলাম।" শিশুর মতো বলছে। আমার এই কথা ভালো লাগেনি। তারপরে তিনি আমাকে বলছেন, "বলতো, এই লিচু কে সৃষ্টি করেছে?"
আমি বলছি লিচু প্রকৃতিতে সৃষ্টি হয়েছে। তখন উনি বলছেন, ওই তো প্রকৃতির তো একটা নাম দিতে হবে, ওই তোদের কালাচাঁদ ঠাকুর সৃষ্টি করেছে। আমি অবাক, বলেন কি? তখন আমি বললেন, আমাদের কালাচাঁদ ঠাকুর? তখন উনি বললেন, আরে যে নামই দে না, তুই আল্লাহ বল আর তোদের কালাচাঁদ ঠাকুর বল, কী ডিফারেন্স আছে? মাস্টারমশাই বলেছিলেন আমাকে। কিন্তু বলা বাহুল্য, মাস্টারমশাইয়ের কথা আমার ভালো লাগে না। কিন্তু এটা দেখেছি, ওই মাস্টারমশাইকে দেবদ্বিজের মানে ভক্তি ছিল, এবং কোনো দেবতার স্থান হলে তিনি প্রণাম করতেন। হিন্দু দেব, আমি আগেই বললাম, হিন্দু দেব দেবীদেরও তিনি পছন্দ করতেন, মানে মানতেন, এবং তার আল্লাহকেও মানতেন। তিনি তার নিজের মতেই বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি কোনো মতকে অস্বীকার করেননি। খুব ভালো মানুষ ছিলেন। তো তিনি, আমি দেখেছি আমাদের সেই ইনস্টিটিউশনে সরস্বতী পুজোর সময় তিনিও এই পুজোতে যুক্ত হতেন, নিজেকে যুক্ত করতেন, এবং আমাদের বলতেন, এই প্রসাদ খা, প্রসাদ খা, বুদ্ধি বাড়বে। আর বুদ্ধি বাড়লে কী হবে বলতো? ওই মানে এক্স স্যারের কথা, ম্যাথামেটিক্সের স্যারের কথা বলছেন, যে ওর মতো খুব তাড়াতাড়ি অঙ্ক করে ফেলতে পারবে। দেখুন, ওই মাস্টারমশাই, এই অঙ্কের মাস্টারমশাইয়ের রেপুটেশনটা ওই ইনস্টিটিউশনের মধ্যেও ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট হিজ রেপুটেশন ওয়াজ সো ওয়াইড স্প্রেড যে এভরিবডি নিউ হিজ ইন্টেলেক্ট, এবং সবাই তাকে অত্যন্ত বুদ্ধিমান বলতেন। অ্যান্ড ইট ইজ, কোনো সন্দেহ নয়, সন্দেহ নেই। ওই মাস্টারমশাই কিন্তু বলতেন, কিন্তু মাস্টারমশাইয়ের ক্ষমতা ছিল একথা সরাসরি বলতে, কিন্তু ওই ওই মানে, এবং তাতে কোনো স্লেস ছিল না। তো আমি ওই সেদিনকে লিচু খাওয়ার কথা বলছি, তো মাস্টারমশাইকে এই মানে শেষে একটা কথা না বলে পারিনি, রূঢ় কথা। আমি চিরকালই একটু রূঢ়ভাজি কিনা কে জানে। হ্যাঁ, বলেছিলাম, মাস্টারমশাই, আপনি যে অঙ্কটা কষে দিলেন, তার জন্য লিচুর গুণের কথা আসছে কোথা থেকে? আর এর সৃষ্টিকর্তা কে? আমাদের কালাচাঁদ ঠাকুর না আপনার আল্লাহ? এসব জেনে লাভ কি? বরং ওই আমার ম্যাথামেটিক্সের স্যার যা বলেন সেটাই তো ঠিক। ফিজিক্সের মাস্টারমশাই আমার বলছেন, হেসে বলছেন, কি বলেন? আমি বললাম, তিনি বলেন এসব ফর্মুলার কথা, এসব যুক্তি শৃঙ্খলের কথা, এখানে ভগবান, ধর্ম, এসব কি কথা? লিচু, হোয়াট ইজ দিস? তো আমাকে মাস্টারমশাই বললেন, কিন্তু দেখ, লিচু খেয়ে তো অঙ্কটা মিলল বটে, আমার মনটা আনন্দিত হলো না? আমি বললাম, স্যার, এসব বোকা বোকা কথা। সত্যি যদি শ্রদ্ধা করতে হয়, সত্যি যদি ক্রেডিট দিতে হয়, তো লিচুকে দিতে যাবো কেন? বা আবার কালাচাঁদ ঠাকুরকে দিতে যাবো কেন? আইনস্টাইনকে দেবো, নিউটনকে দেবো, আর্কিমিডিসকে দেবো, ম্যাথামেটিক্স গ্রেট ম্যাথামেটিশিয়ানকে দেবো, যারা এই সমস্ত সূত্র বার করেছে। কথা যে আমার একটু রূঢ় ছিল, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই, এবং পরে আমি লজ্জিতও হয়েছিলাম। আজও লজ্জাবোধ করি, অন্যায় করেছি। কিন্তু ফিজিক্সের মাস্টারমশাই একটু অদ্ভুত কথা বলেছিলেন। আজ এই পরিণত বয়সে পিছন ফিরে সেটা বোঝার চেষ্টা করুন। ফিজিক্সের মাস্টারমশাই বলেছিলেন, আচ্ছা, তুই যে বলছিস যে আইনস্টাইনকে শ্রদ্ধা করিস, নিউটনকে শ্রদ্ধা করিস, কেন করিস বলতো? আমি বললাম, কারণ তারা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই অন্তত আমাদের পৃথিবীতে যে আইনগুলো চলছে, যে ফর্মুলাগুলো তিনি বার করেছেন, তারা বার করেছেন, সে এক কথায় অনন্য। তখন ওই ফিজিক্সের মাস্টারমশাই বলেছিলেন, আচ্ছা, তোর এটা কখনো মনে হয় না যে কারণে তুই আইনস্টাইন, নিউটনকে শ্রদ্ধা করছিস, কারণ তারা এত বড় ফর্মুলা বার করেছেন, যেমন আইনস্টাইন E=mc², থিওরি অফ রিলেটিভিটি, এই তো সাংঘাতিক আবিষ্কার, এ তো ঠিক কথাই। বা নিউটন, ফর এক্সাম্পল, প্রথম দিকে তিনি যেসব থিওরিগুলো মানে ফর্মুলা বা যে লগুলো বার করেছিলেন, দোজ আর দ্য ফান্ডামেন্টাল লজ অফ দ্য নেচার। সেই কারণে তুই পছন্দ করিস, দ্যাটস ওয়েল এনাফ, ভালো কথা। কিন্তু এটা ভাবিস না যে যাকে তুই প্রকৃতি বলছিস, প্রকৃতিই বল, আর আল্লাহ নাম দে, আর তোদের কালাচাঁদ ঠাকুরেরই নাম দে। যে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই আইনগুলো বলবৎ রয়েছে,
এই এই আইনগুলো যিনি বলবৎ করেছেন, তা তুই প্রকৃতি নাম দিলেও আমার কিছু এসে যায় না। তাকে বেশি করে নমস্কার করবি না? তাকে বেশি করে প্রণাম করবি না? সেই তরুণ বয়সে এসব বোঝার ক্ষমতা আমার হয়নি। আজ এই পরিণত বয়সে বারবার মনে হয় এই ফিজিক্সের মাস্টারমশাই তো ঠিক বলেছিলেন। হি ওয়াজ পারফেক্টলি রাইট। কারণ যে অহংকারে আমি আইনস্টাইনকে, নিউটনকে শেষ কথা বলছি, তারা কিন্তু বলেননি। ফর এক্সাম্পল, নিউটন যেমন নিজে বলেছেন, আমি সমুদ্রের ধারে কতগুলো নুড়ি কুড়িয়ে বেড়াচ্ছি, আই এম জাস্ট কালেক্টিং সাম পেবলস, হ্যাঁ, ইন দ্য সি, হি ক্যান সে অ্যাট দ্য সি বিচ। It was the statement of Newton, not exactly so, almost like this. আইনস্টাইনকে আপনারা জানেন, যখন তার সম্ভবত তার সঙ্গে যারা রিসার্চ করছিলেন, কো রিসার্চার, তারা বলেছিল আপনার থিওরি প্রমাণ হয়েছে। তো তিনি এরকম কথা বলেছিলেন, যদি আমি জানতাম এটা হবেই, কারণ মানে সর্বশক্তিমান ঈশ্বর, তাহলে ফেল হয়ে যায়। মানে অনেকটা বলতে জানি তার আশিস ধারা চলছে। সুতরাং নিউটন, আইনস্টাইন কিন্তু তারা কিন্তু বলেননি এইসব কথা। কিন্তু আমরা যারা দু কলম পড়াশোনা করেছি, একটু বিজ্ঞানের গরিমা করি, তারা এইসব কথাগুলো বলছে। চিন্তা করুন, হ্যাঁ, তারা কি বলছে যে আইনস্টাইনকে মানব, নিউটনকে মানব, কিন্তু প্রকৃতিকে মানব না, বা ভগবান বলে মানব না। আরে প্রকৃতিকে মানতো, অন্য কাউকে মানিস বা না মানিস, ইউ মাস্ট হ্যাভ টু অ্যাকনলেজ দি নেচার, because nature is such a strange phenomenon that he or she, whatever you may, or it has created so many laws. এবং এটা দেখুন, এই লগুলো এমন যে তার সামান্য যদি চেঞ্জ হয়, even the slightest desire of one of the laws would create disaster, বিপর্যয় ঘটে যাবে। তাহলে ওই ফিজিক্সের মাস্টারমশাই যা বলেছিলেন সেটা কি ভুল? আজ এই পরিণত বয়সে বারবার মনে হয়, হতে পারে ওই ফিজিক্সের মাস্টারমশাই সাদামাটা মানুষ, হতে পারে তিনি অত বাজ বিচার করেন না, তিনি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশতেন, আর ওই ম্যাথামেটিক্সের মাস্টারমশাইয়ের মতো তার ধী শক্তি ছিল না, তার প্রজ্ঞা ছিল না, এটা ঠিক। কিন্তু কোথাও মনে হয় আজ ওই ফিজিক্সের মাস্টারমশাই কি সত্যিকারের জ্ঞানী ছিলেন? আমার এটা খুব মনে হয়। দুটো কথা আজ ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে শিখেছি। তিনি বলেছেন যে লিটারেট আর এডুকেটেড এক জিনিস নয়। লিটারেট মানে হচ্ছে যারা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত, আর এডুকেটেড মানে যাদের অনুভব এসেছে। There is subtle difference between literate and educated. There is no doubt about it. Yes, the teacher of mathematics was a scholar, there is no doubt about it. Was a very superb, he had superb intellect, or rather he had the intellect of the superior, I would like to say superior most kind of that locality, at least, I'm sure. But that intellect was lacking in case of physics. But today, I must confess, I would like to say, that as far as wisdom is concerned, physics sir had the wisdom that possibly the mathematics sir lacked. Not that I'm making any reflection to my mathematics sir. I'm really very indebted to him. He was superb, there is no doubt about. আমি তার প্রতি সম্মান প্রদর্শন করছি, কিন্তু সম্মান প্রদর্শন করেও বলছি যে ফিজিক্সের মাস্টারমশাই যা শিখিয়েছিলেন ছাত্রছাত্রীদের, এবং যে বিদ্যা মানে আউটসাইড সিলেবাস, আই উড লাইক টু সে, তার কিন্তু দাম আছে, এটাকে অস্বীকার করতে পারি না। হ্যাঁ, ওই তো যাই হোক, তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, কোথাও হয়তো এরকম হয় যে যারা অত্যন্ত পণ্ডিত মানুষ
তাদের মধ্যে তারা মানুষ হিসেবে ভালো হতে পারে অনেকেই, কিন্তু কখনো কখনো অহংকার চলে আসে, জ্ঞানের অহংকার, বিদ্যার অহংকার, ভারী কঠিন ব্যাপার, কিন্তু চলে আসে। কি করবেন, এখন করার তো কিছু নেই, কিন্তু আসে। তো তাহলে দেখুন, ওই ফিজিক্সের মাস্টারমশাইয়ের মধ্যে কিন্তু ভক্তির স্থান বেশি ছিল। তার কারণ তার অহংকার ছিল না, হি হ্যাড নো ইগো। তিনি সবার সাথে খুব সহজভাবে মিশতে পারতেন, এবং এই যে সহজভাবে মেশা, এটার পিছনেও সম্ভবত ইগো। অনেক অবশ্য আছে যাদের কোনো পার্সোনালিটি নেই, ব্যক্তিত্বই নেই, তাদের কথা বলছি না। আমি কখনোই মনে করি না যে ফিজিক্স মাস্টারমশাইয়ের কোনো ব্যক্তিত্ব ছিল না। হি হ্যাড সলিড পার্সোনালিটি, বাট অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু সবাইকে আপন ভাবতেন। এটা পার্সোনালিটিতে কোনো ব্যাঘাত ঘটায় না, মনে রাখবেন। কিন্তু আমি পারছি না। অবশ্যই এটাও মানছি যে যারা মিশতে পারে না তার মানে এই নয় যে তাদের মধ্যে অহংকার আছে, এটাও কিন্তু ভুল ধারণা। মেবি দে আর ভেরি মাচ সিম্পল folks, much better than those persons who are apparently sociable, isn't it? তো এটা বুঝতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা দেখছি তার সারাটা জীবন দিয়ে তিনি আমাদের ভক্তি শিখিয়ে গেলেন। লক্ষ্য করুন কেন? কারণ এটা আমরা শুনি কলিযুগ, ভগবান রামকৃষ্ণদেব বলছেন নারদিয়া কলিতে ভক্তিযোগী শ্রেষ্ঠ। ঠাকুর অনুকূলচন্দ্র একই কথা। তো ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের ভক্তিটা শিখিয়ে যাচ্ছেন তার জীবনের আচরণ দিয়ে। কিভাবে? আমরা লক্ষ্য করে দেখছি যে যারাই ঠাকুরের কাছে গেছেন এবং ঠাকুরকে প্রণাম করেছেন, তিনি বা নমস্কার করেছেন, তিনি সঙ্গে সঙ্গে প্রতি প্রণাম বা প্রতি নমস্কার করেছেন, সে যেমনই হোক। হ্যাঁ, এক ভদ্রলোক বলছিলেন আমাকে কিছুদিন আগে, আমার এক বন্ধু, যে তোদের দেওঘর গিয়েছিলাম, দেওঘর গিয়ে দেখলাম সব ভক্ত টক্তরা সব রয়েছে, সব অতি সাধারণ মানের, মানে ওর বক্তব্য যে ভক্তরা খুব এলিট নয় আর কি, এলিট সোসাইটির নয়। হ্যাঁ, দে ওয়ার ফ্রম ভেরি মাচ, দে ওয়ার ফ্রম ভেরি লো সোশিও ইকোনমিক স্ট্রাটা, মানে খুব লো সোশিও ইকোনমিক স্ট্রাটা থেকে তারা উঠে এসেছে। দে হ্যাভ কাম ফ্রম ভেরি লো সোশিও ইকোনমিক স্ট্রাটা। সো দেয়ারফোর তারা খুব পছন্দ হয়নি। তার বলার ইচ্ছা যে সকল প্রিমিয়ার রিলিজিয়াস ইনস্টিটিউশন যেগুলি, সেগুলোতে যেসব মানুষগুলো আসে, দে আর ফ্রম এলিট সোসাইটি, দে আর ফ্রম হাই সোশিও ইকোনমিক স্ট্রাটা। ইয়েস ইট ইজ, বাট সো হোয়াট, তাতে কে এসে যায়? এটাও আমার কোথাও মনে হয় ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আবার সব ধরনের লোক এসেছে, কাটিং অ্যাক্রস অল দ্য সোশিও ইকোনমিক স্ট্যাটাস, from elite society, from middle class society, from most, I would like to say, low society. Low society in the sense, low socio-economic society, I'm telling you. কিন্তু আমি মনে করি না যে কেউ ছোটোখাটো মানুষ, প্রত্যেকেই আত্মা। এভরিবডি ইজ দ্য নিত্যবুদ্ধ শুদ্ধমুক্ত আত্মা, এভরিবডি ইজ ইটার্নাল, নিত্য, এভরিবডি ইজ বুদ্ধ মিন্স এনলাইটেন্ড, এভরিবডি শুদ্ধ মিন্স পিওর, অ্যান্ড মুক্ত মিন্স ফ্রি। সো এভরিবডি, সবাই, এটা কিন্তু ধনী নির্ধন বা আপনার উঁচু নিচু বলে কিছু নেই কিন্তু। তো ঠাকুরের কাছে অতি সাধারণ মানের একজন মানুষ, তাকে আপনি মানুষ বলতে পারেন বা ভক্ত বলতে পারেন, যাই বলুন, তিনি গেছেন, বা ভক্ত নয়, ভক্ত হয়তো নয়, হয়তো শত্রু, ঠাকুরকে পছন্দ করে না, কিন্তু তবু ভান করার জন্যই হোক বা ওখানে গেছে বলেই হোক, হয়তো ঠাকুরকে একটা প্রণাম ঠুকল। ঠাকুর কিন্তু প্রতি প্রণাম করতে কখনোই পিছু পড়তেন না। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলি। শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় তিনি এই কথাটা বলেছিলেন। প্রথম দিকে তিনি বিশ্বাস অবিশ্বাসের দোলাই তো গিয়েছিলেন, তারপরে তিনি আস্তে আস্তে বুঝতে পেরেছিলেন। কিন্তু ওই ঠাকুরকে প্রথম দিন ছিলেন, তার পরের দিনকে যখন ফিরছেন, তখন কোনো এক ঋত্বিক বা কোনো এক শুভানুধ্যায়ী তিনি বলেছিলেন যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে যেও। তো তিনি ভাবছেন, অনেক যাবো বলে ভেবেছেন, কিন্তু ঠাকুরের চারিদিকে সেদিন প্রচুর ভক্ত, তিনি অনেকটা দূরে আছেন, তো তাই ভাবছেন আর অত দূরে গিয়ে লাভ কি, এখান থেকেই প্রণাম করি। কিন্তু আমার মনে মনে ভাবছেন যে শুনেছি
প্রণাম করলে ঠাকুর আবার প্রতি প্রণাম করে। কিন্তু যখন শিশুন্দা হয়তো কিছুটা করার জন্যই হোক, যে কোনো যখন তিনি প্রণাম করছেন তখন ঠাকুরের পিঠটা রয়েছে শিশুন্দার দিকে আর মুখটা রয়েছে অপোজিটে, অর্থাৎ ঠাকুরের ক্ষেত্রে শিশুন্দাকে দেখার কথা নয়। কিন্তু যখন শিশুন্দা প্রণাম করলেন ওই অনেকটা দূর থেকে, তখন হঠাৎ করে দেখলেন ঠাকুর ঠিক 180 ডিগ্রি ঘুরে গেলেন, ঘুরে গিয়ে শিশুন্দাকে প্রতি প্রণাম করছে। স্তম্ভিত। কেন তিনি ঘুরলেন সেটা কথা নয়, কথা হচ্ছে শিশুন্দা এই দুর্লভ সুযোগটি পেলেন এই ঘটনা দেখবার জন্য। তো এইটা বাদ দিন, কথাটা আমার এইখানেই, যে এই যে তিনি প্রতি প্রণাম করতেন কারণ কি? শুনেছি যে কেউ বলেছিলেন, যারা ভক্ত ঠাকুরকে বলতেন, আমরা তো আপনাকে প্রণাম করি, আপনাকে মানে আপনাকে ভগবান ভাবি, তো আপনি আমাদের প্রণাম করেন কেন? অর্থাৎ বক্তব্য ভক্তের যে এটা প্রণাম করলে তো খানিকটা আমাদের অস্বস্তি হয়। তো ঠাকুর উত্তর দিয়েছিলেন যে তোমরা আমাকে যা ভেবে প্রণাম করো, আমিও তোমাদের মধ্যে হয়তো সেই ভগবানকে দেখেই প্রণাম করি। ইট ইজ মানে তিনি কিন্তু প্রত্যেক ভক্তকে একজন নিত্যবুদ্ধ শুদ্ধমুক্ত আত্মারূপেই দেখেন, শুধু ভক্ত নয়। একটা বাচ্চা ছেলেও যে প্রণাম করছেন, বাচ্চা ছেলেকেও তিনি প্রণাম করছেন। এর কারণ কি? ও বাচ্চা হতে পারে, কিন্তু আত্মার তো কোনো বয়স নেই। নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মার তো কোনো বয়স নেই। কোন এক আত্মাই তো এই শিশুরূপে এসেছে। তাই ঠাকুর, হয়তো এগুলো আমার ধারণা, কিন্তু এটা ঠিক যে ঠাকুর কিন্তু প্রতি প্রণাম করতেন। এবং আমরা লক্ষ্য করে দেখছি ঠাকুর যে আমাদের প্রার্থনা মন্ত্রের ব্যবস্থা করেছেন, সেখানে আপনারা যারা জানেন না তাদের জ্ঞাতার্থেও বলছি, ওই প্রণাম করার কথা, নমস্কার করার কথা বারবার কথা আসছে। কেন? হোয়াই? তুমি আত্মসমর্পণ করো। ট্রাই টু সারেন্ডার ইয়োরসেলফ বিফোর দ্য লাভ লর্ড, বিফোর দ্য বিলাভেড, বিফোর ইয়োর ইষ্ট। সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। কেন এত নমস্কার, এত প্রণাম করার কারণ? ঠাকুর নিজেই এত প্রণাম করছেন কেন? এমনকি কোথাও কখনো কখনো আমার মনে হয় ঠাকুর প্রণাম করতে করতে যেন নুইয়ে পড়েছেন। ওয়াই? দ্য অ্যান্সার ইজ, আমি যেটুকু বুঝেছি, অহংকার এতে জব্দ হয়, খানিকটা হলেও জব্দ হয়। প্রণাম করা মানে কি? একটা বিশেষ মুদ্রা, ইটস এ কাইন্ড অফ স্পেশাল মুদ্রা, যাতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় ব্রেনের মধ্যে যে সব কিছুকে মানতে ইচ্ছে করে, সব কিছুর মধ্যে তর্ক করতে ইচ্ছে করে না, সমর্পণ করতে ইচ্ছে করে। এইটা যখন এটা হয় এইসব মুদ্রাতে, এখন যারা যুক্তিবাদী তারা প্রশ্ন করবেন, কেন মানব? যুক্তি, সব কিছু যুক্তি দিয়ে বিচার করব। সত্যিই যদি আপনি যুক্তি দিয়ে বিচার করতে যান, কোনোদিন আপনি প্রশ্ন করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি যদি বলতে থাকেন যে আমি নিউটনের থিওরিটা নিজে করে দেখব, তা তিনি যা তো করো, কত জন্ম লেগে যাবে তার ঠিক নেই। আপনাকে কিছু একটু ধরে নিতে হবে। যেমন অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, যে সাপোজ সাচ অ্যান্ড সাচ ইজ ইকুয়াল টু এক্স আর ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু 1, সাপোজ ধরে নিয়ে আমি অগ্রসর হচ্ছি, তো ইউ উইল হ্যাভ টু টেক সামথিং ফর গ্রান্টেড। এই সামথিং ফর গ্রান্টেড এটা কিন্তু নিরহংকার ছাড়া হয় না। আপনাকে নিরহংকারী হতে হবে। ইউ উইল হ্যাভ টু বি ইগোলেস অ্যাজ ফার অ্যাজ পসিবল, যদিও সেটা সম্ভব নয়। কারণ ঠাকুর বলছেন দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতে অহংকার যায় না, অহং যায় না। তাই আদর্শের উপর দিয়ে যে যতখানি প্যাসিভ থাকতে পারে সে তত নিরহংকার। আরে সে আমি নিজে পারছি না, কিন্তু যাক, যখনই অহংকার আসছে, ঠিক আছে, একবার ঠাকুরের কাছে একটু প্রণাম করি। এই মুদ্রাটা আমার অহংকারকে জব্দ করতে কিছুটা সাহায্য করবে। যেরকম আমার নিজের জীবনের কথা বলছি, কোনো জায়গায় হয়তো আমাকে আলোচনার জন্য ডেকেছে। এখন আলোচনার শেষে কয়েকজন, সে ধরুন ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, হয়তো বলেছে, প্রশংসা করছে, আপনি যা বললেন না অপূর্ব। সত্যি কথা বলতে এরকম বলতে খুব কম লোকই পারে। এত সুন্দর বোঝান আপনি, এত সুন্দর পরিষ্কার করে বুঝিয়ে দেন ঠাকুরের কথাগুলোকে, যেন মনে হয় ঠাকুরের মুখ থেকে কথা শুনছি। এই কথা শুনে যদি কেউ মনে করে থাকে আমার কোনো অহংবোধ হয় না, তা সে ভুল করছে। আমি এত বড় যে মানে হনুমান হতে পারিনি যে আমি অহংকারকে বিসর্জন দেব, পারিনি।
কিন্তু তখন অন্তত একটা চেষ্টা করি, সঙ্গে সঙ্গে ঠাকুরের ছবিটুকু, তার বড় তনুটুকু, এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরের ছবি আমার এই টিভির উপরে বসানো আছে, পাশেরটাও ঠাকুরের উপরে একটি ছবি। ঠাকুরের এটি কিন্তু যুবক বয়সের একটু অদ্ভুত সুন্দর ছবি, কি চমৎকার ছবি। তো যাই হোক, যার যে ছবি পছন্দ হয়, ঠাকুরের বড় তনুটিকে আমার আবার ঠাকুর যে হাত জোর করে বসে আছেন ওইটা বেশি পছন্দ হয়। ও সব ছবি ভালো লাগে ঠাকুরের, হ্যাঁ, কিন্তু ওইটাকে যেন আমার, তো সেটাকে আমি সঙ্গে সঙ্গে আমার এই আজ্ঞাচক্রে সেই ছবিটিকে ধারণ করার চেষ্টা করে আমি বারবার নাম করতে থাকি যে এই কথা আমার তো শোনাও ঠিক নয়, কারণ এই কথা শুনতে গেলেই যেটা আসবে অহংকার। তাকে ডাকা হয়নি কিন্তু সে চলে আসবে। রবীন্দ্রনাথের একটি কবিতায় এরকম কথা আছে যে সম্ভবত কোথাও ভোজ-টোজ হচ্ছে, সেখানে তিনি বলছেন যে সঙ্গে এলো ব্যাকটেরিয়া, তাকে ডাকা হয় নাই। ধরুন কেউ ভোজন করছেন যারা, তরকারি ভাত ইত্যাদি যে মুহূর্তে তৈরি হলো, ব্যাকটেরিয়া উইল কাম, দেয়ার ইজ আ ডাউট অ্যাবাউট ইট, ব্যাকটেরিয়া কিন্তু চলে আসবে অ্যান্ড দে উইল স্টার্ট ডিকম্পোজিং দ্য ফুড। তারা কিন্তু এই খাবারকে পছন্দ করতে শুরু করবে। কিছু করার নেই, আপনি তাদেরকে ডাকেননি, আপনি যারা আমন্ত্রিত অতিথি আপনার ডেকেছেন হয়তো কিছু খাওয়া দাওয়া করার জন্য, তারা এসেছেন, কিন্তু অনাহুত অতিথি হিসেবে এসেছে এই কী বলে এই ব্যাকটেরিয়া। তাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ইউ ক্যানট অ্যাভয়েড ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ইজ অমনি প্রেজেন্ট, ইট ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, ব্যাকটেরিয়া ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, সমস্ত জায়গাতে তাদের যাওয়ার অ্যাক্সেস আছে। It has the access to go each and every place, each and every nook and corner of the whole world. ওয়ার্ল্ড কিনা যায় না, অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে তো আছেই। সো তাকে ডাকা হয়নি কিন্তু সে এসে গেছে। ঠিক সেরকম এই কথাগুলি যে বলছে, তাতে যদি আমার এরকমটা আনন্দ হয় যে বাহ ঠাকুর খুশি হয়েছেন, তা তো খুব ভালো। সে তো হয় না, তো অহংকার চলে আসে। তাই অহংকার এত বদমাইশ, সে এত পাজারা যে তাকে ডাকা না হলেও চলে আসবে। দে উইল কাম আনইনভাইটেড, কিছু করার নেই। তো এখন কিচ্ছু করতে পারবেন। সুতরাং উপায় হচ্ছে তার বড় তনুটিকে আজ্ঞাচক্রে ধারণ করে নাম করে যাওয়া এবং চেষ্টা করা যে কথাগুলো বলছে যাতে কানে ভিতরে না যায়। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে বহির্মুখী, অল আওয়ার সেন্স অর্গানস আর ডাইরেক্টেড আউটওয়ার্ডলি, and they actually catch the impulses from outside world, এবং they will carry the impulses within the brain. But sadhanaর এমন ক্ষমতাও আছে, the sadhana has the power, has the capability, has the potentiality, has the strength to turn the outside sense organs inwardly. সেটাও আছে, এটা করা দরকার। জেগে ঘুমোতে চেষ্টা করতে হবে। ট্রাই টু স্লিপ while you are in awakening condition. ভারী আশ্চর্য কথা, কিন্তু আত্মা প্রেরণানন্দজি ভারী মজা করে বলেছেন, এই কথাগুলো আমাদের শেখাতেন যে জেগে ঘুমোতে পারবেন। ক্যান ইউ স্লিপ while you are in অ্যাওয়েকেনিং স্টেট? যখন আপনি জেগে আছেন তখন ঘুমোতে পারবেন? কেউ পারে কিন্তু, অ্যান্ড ইট ইজ নট এন্টায়ারলি ইম্পসিবল। যদি আপনি ভিতরে নাম করেন আর ঠাকুরের ছবিখানি শুধু তাকিয়ে দেখেন, তবে দেখা যাবে যে আপনি দেখছেন জগৎকে নিঃসন্দেহে, বাট জগতের ক্ষতিকারক ইম্পালসগুলো আপনার ভিতরে ঢুকতে পারছে না, অ্যাজ ইফ ইউ আর স্লিপিং অ্যান্ড স্লিপিং ডিপলি, খুব গভীরভাবে ঘুমোচ্ছে। আমার খুব মনে পড়ে একজনের কথা এই প্রসঙ্গে। আমার একজন কলিগ ছিলেন, এখনও তিনি কলেজে চাকরি করেন, আমি এখন চলে এসেছি। তার বাবা ছিলেন একটা বিশেষ কলেজের প্রিন্সিপাল। তো তাকে একদিন আমাকে জিজ্ঞেস করেছিলাম, কারণ আমি যেহেতু প্রিন্সিপালের চার্জে ছিলাম 2.5 বছর চার্জে, তো আমি কিন্তু মাস্টারমশাইদের বা ছাত্রদের বা অন্যান্যদেরকে সেভাবে ট্যাকল করতে পারতাম না, ইন দ্য সেন্স যে আমি তো হয়তো রাগ হতো এবং সেগুলো শরীরের উপর ইফেক্ট পড়তো। হ্যাঁ, এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যারা করে তারা বোঝে যে ইট হ্যাজ ইটস ব্যাড ইফেক্টস অলসো, খুব ব্যাড ইফেক্ট আছে। কিন্তু আমাকে করতে হয়েছিল এবং 2.5 বছরই আমি একদম শুকিয়ে গিয়েছিলাম ভার্চুয়ালি। তো যাই হোক, রিজন ওয়াই, কিন্তু ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা উনি আবার যেখানে ছিলেন সেখানে আরও অনেক বড় ইনস্টিটিউশন, বড় কলেজ, এবং সেখানে ইনফ্যাক্ট ইউনিভার্সিটি দ্যাট ওয়াজ লেটার অন টার্নড ইনটু ইউনিভার্সিটি। তো
তিনি ছিলেন প্রিন্সিপাল। তা আমি জিজ্ঞেস করেছিলাম, যখন এইসব মিটিং ফিটিং হয় বা এইসব, তখন আপনি ট্যাকল করেন কী করে? তো উনি আমাকে একটা আশ্চর্য কথা বলেছিলেন। উনি বলেছিলেন, আমি মিটিংয়ে যখন এগুলো দেখি বা করি, আমি তখন যেন অন্য কোনো সিনেমার মতো কোনো জিনিস দেখি। আমি তাকাচ্ছি, কিন্তু আমার সামনে ভেসে উঠছে কোনো প্রাকৃতিক সৌন্দর্যের কথা। ইট সাউন্ডস পেকিউলিয়ার, বাট ইটস এ ফ্যাক্ট। কিন্তু এটা যদি আপনি করতে পারেন, ইফ ইউ ক্যান প্র্যাকটিস সাচ থিং, তাহলে কিন্তু অনেক শান্তি আছে। হ্যাঁ? সুতরাং এই যে বলেছিলেন স্যার আমাদের, বা স্যার বলব না, মহারাজ বলব, আমার তিনি আমার উপগুরুই বলব, সে আত্মা প্রেরণানন্দজি মহারাজ, যে আপনি পারেন জাগ্রত অবস্থায় ঘুমোতে। এবং যে ইনফ্যাক্ট আমাদের ৩টে স্টেজ আপনারা জানেন: অ্যাওয়াকেনিং স্টেট, হ্যাঁ, ড্রিম স্টেট অ্যান্ড ডিপ স্লিপ স্টেট। মানে জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা এবং সুষুপ্তি বা গভীর ঘুমের অবস্থা। আমরা কিন্তু ৩টে স্টেটেই আছি। কিন্তু ক্যান ইউ ব্রিং the dream state, or for example deep sleep state in awakening state? It is not entirely impossible. যদি পারেন তাহলে অহংকার অনেকটা দূরীভূত হয়। কারণ যে মুহূর্তে আপনার ভালো মন্দ কিছু নিয়ে মানুষ চিৎকার করবে, তখন কিন্তু অসুবিধা আছে। কিন্তু কারণ তাদের এই মানে প্রশংসা বাক্য কোনো না কোনোভাবে আপনার মধ্যে অহংকার এনে দেবেই দেবে। কারণ এত বদমাইশে আনইনভাইটেড গেস্ট হিসেবে আসবে। রামকৃষ্ণদেব বলছেন না, এ হচ্ছে অসত্য গাছের ফেকরি, যতবারই কেটে দাও না কেন ততবারই ও মানে আবার গজিয়ে যাবে। ঠাকুর অনুকূলচন্দ্রাচার্য বলছেন, দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতে অহং যায় না। ভেরি ডিফিকাল্ট। তবে কী করে করতে হবে? রামকৃষ্ণদেব ভারী চমৎকার বলেছেন। ধরুন দড়ি পড়ে আছে, দীর্ঘ দড়ি, তা দিয়ে কিন্তু কোনো লোক বা কোনো কিছুকে বেঁধে রাখা যায়। কিন্তু সেই দড়িটিকে যদি আগুন দিয়ে মানে পুড়িয়ে দেওয়া যায়, তার দড়ি পোড়ার পরে দড়ির মতো মনে হবে, কিন্তু সে দড়ি দিয়ে কোনো কাজ হবে না। যেমন জলে যদি আপনি দাগ কাটেন, সে দাগের কোনো দাম নেই, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যায়। সেরকম অহংকার সেইখানে ঠাকুর এই জন্য বলছেন, অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। যত অহংকারকে পাতলা করতে পারবেন, ভক্তি আস্তে আস্তে আপনার মধ্যে গেড়ে উঠবে। মানে কি আশ্চর্য দেখুন, যত অহংকার কমাবেন, ভক্তি বাড়বে। যত অহংকার বাড়াবেন, ভক্তি কমবে। এখন প্রশ্ন, আপনি কি চান? হোয়াট ডু ওয়ান্ট? ডু ওয়ান্ট ডিভোশন অর ডু ওয়ান্ট ইগো, প্রাইড? আপনি কী চান? যত কেজি আপনি প্রাইড কমাতে পারবেন, তত কেজি আপনার ভক্তি বাড়বে। হ্যাঁ, এ বিচিত্র ব্যাপার, যেন দুই পাল্লা, এক পাল্লাতে বসে আছে ইগো, আর এক পাল্লাতে বসে আছে ভক্তি। কিন্তু মুশকিল হচ্ছে ওই সমস্যা। আপনার দরকার কি? আপনার দরকার ভক্তি। আপনি আগে স্যারেন্ডার করতে শিখুন। ট্রাই টু স্যারেন্ডার অ্যাট ফার্স্ট। বহু জায়গাতে বলেছি, আবার বলতে ইচ্ছে করে, শোনা কথা যদিও, যে একজন ঠাকুরকে বলেছিলেন, বাংলা ইংরেজি মিশিয়ে, আপনার কথাগুলো ঠিক আন্ডারস্ট্যান্ড করতে পারলাম না। ঠাকুর নাকি বলেছিলেন, কারো আন্ডারস্ট্যান্ড না করলে সবসময় কথাগুলো আন্ডারস্ট্যান্ড করা যায় না। শোনা কথা, কারো আন্ডার আপনাকে স্ট্যান্ড করতে হবে। ইউ উইল হ্যাভ টু স্ট্যান্ড আন্ডার সামওয়ান। ইয়েস, দেখে নিতে হবে যে তিনি সদ্গুরু কিনা। ইউ উইল হ্যাভ টু এক্সামিন দ্যাট পার্সন, যাকে তাকে আমি প্রণাম করতে বলছি না, কিন্তু আপনার ভক্তি ভাবটা থাকা দরকার। ইউ হ্যাভ দ্যাট পার্টিকুলার ফ্রেম অফ মাইন্ড, সো দ্যাট ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু অ্যাকসেপ্ট আদার্স টকিংস, অ্যাকসেপ্ট আদার অ্যাডভাইসেস। ঠিক আছে, ওয়েদার দে আর গুড, দে আর ব্যাড, দ্যাটস আদার অল টুগেদার। বাট অনেকেরই আছে এটা নেবারই ক্ষমতা নেই। কারণ খুব মজা করে ওই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে। এক ভদ্রলোক বলেছিলেন যে তার খুব অহংকার ছিল, বুঝতে পেরেছেন? তাকে বলেছিলেন একজন যে, আপনি আমার বাড়িতে আসুন। বাড়িতে গিয়ে বলছেন কি, যে এক কাপ চা নিয়ে এসে বলছেন, দাঁড়ান আমি ভালো চা আপনাকে ঢালি। চাটা পুরো, কিন্তু ঢাললে কী হবে? চাটার পাত্রটা পুরো ফুল ফিল আপ। যত চা ঢালছেন তত চা পড়ে যাচ্ছে। তখন ভদ্রলোক বলছে, কী করছেন? আরে আপনি বোঝেন না যে ফিল্ড আপ কাপের মধ্যে যদি চা ফেলেন তো চাটা পড়ে যাবে। তো বলছে, তাই তো ভাবছি, আমি এত বোকা কেন বলুন তো? ওয়াই এম আই সাচ ফুলিশ? তো বলছে যে, আপনি নিজেই যদি ফুলিশ হন, কী করার আছে? আপনি ভরা পাত্রের উপরে কিছু ফেললে তো পড়বেই। তখন উনি বললেন, তাই তো আমার মনে হচ্ছে, আপনাকে আমি যাই বলি না কেন পড়ে যাবে চলকে। ভদ্রলোক বুঝলেন যে অহংকারে ভর্তি তার পাত্র। সেই জন্যই তিনি বললেন, যার পাত্র, যার মন অহংকারে পরিপূর্ণ, সে কারো কথা শুনতে পারে না। কিন্তু ভালো শ্রোতা হওয়াটা, শ্রোতা বলতে আমি মিন করছি মন থেকে অ্যাকসেপ্ট করা। পরে ভেবে দেখবেন, কিন্তু অনেকে শ্রোতাই ভালো হতে পারে না। সে নিজেই মনে করছে হোস্ট ইন হিমসেলফ, বলো না, হোস্ট ইন হিমসেলফ বা হোস্ট ইন হারসেলফ, লাইক দ্যাট। দিস ইজ দ্য ট্র্যাজেডি। আমাদের এটা খুব বড় একটা ট্র্যাজেডি, বুঝতে পেরেছি?
তো এই কথাগুলো কথাগুলো আসছে। তো তাহলে দেখুন, ওই ভদ্রলোকের মতো, ওই চক্রবর্তী মানুষের মতো যার অহংকার বেশি থাকবে, তাকে আমি বলতে পারি বোধহয়, দাদা, বা যার ভক্তি কম, যার ভক্তি কম, যে বেশি যুক্তিজাল দিয়ে কথাবার্তা বলে, অবশ্য সত্যিকারের নাস্তিক হওয়া খুব কঠিন, সত্যিকারের নাস্তিক হওয়া। কারণ সে কিন্তু যে বলছে সে সত্যিকারের নাস্তিক নয়, সে খুব ভারী কঠিন ব্যাপার। সেই জায়গায় স্ট্যান্ড করে থাকা সে ভারী কঠিন ব্যাপার। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু তাকে বলতে ইচ্ছে করে এই সমস্ত যারা যুক্তিজাল, যে দাদা আপনার কত কেজি অহংকার হয়েছে। যেমন বলতে ইচ্ছে করে, শুনুন, মানুষের মেদ যদি বেশি হয়, চর্বি যদি বেশি হয়, তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। there is possibility of heart attack who are really fat, or who have, you see, having so much amount of fats or lipids, যে জন্য লিপিড প্রোফাইল টেস্ট করে না, যে হার্ট অ্যাটাক আছে দেখাতে। সেরকম মাঝে মাঝে আমাদের অহংকার কত কেজি আছে একটা প্যাথোলজিক্যাল টেস্ট করলে মন্দ হয় না, isn't it? It is my own suggestion, just to try to just to try to test a pathological test, how much amount of ego that you have, and whether it has decreased to at least to a certain extent, কিছুটা কমেছে কিনা এটা দেখা উচিত। কিন্তু যেমন আমরা মাঝে মাঝে হার্ট অ্যাটাক হওয়ার ভয়ে এই সমস্ত কোলেস্টেরল, লিপিড প্রোফাইল এসব দেখি, সেরকম কথা। তাই ঠাকুর যেটা বলছেন, অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। যদি আমি কথাটাকে উল্টে দিই, জাস্ট অপোজিট করি, তাহলে কী দাঁড়ায়? অহংকার যেখানে যত ভারী, ভক্তির স্থান সেখানে তত কম, তাই না? ঠাকুরের কথাগুলো নানা দিক দিয়ে কিন্তু বিচার করা যায়, এবং সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই মানে রামকৃষ্ণদেবের কথা, যে মিজরির রুটি যেদিক দিয়েই খাও মিষ্টি লাগবেই, সেরকম ঠাকুরের কথাকে আপনি যেদিক দিয়েই ভাবেন না কেন, একটা সাবস্টেন্স পাবেন। এই যে আমি কথাগুলো মানে উপসংহার পর্বেই চলে এসেছি, আমি যে কথাগুলো আপনাদের বলি, এই কথাগুলোর মধ্যে সাবস্টেন্স আছে। কিন্তু হতে পারে একটা লাইন, কিন্তু ইট হ্যাজ সাবস্টেন্স। এটা এমন নয় যে কোর্ট কাছারিতে যেটা হয়, কেউ হয়তো কেস করেছে, দেখবেন অনেক সময় জাজ বলে, যে ইট হ্যাজ নো সাবস্টেন্স অফ ইটস ওন, ল্যাকিং সাবস্টেন্স, আমি এটাকে ডিসপোজ আপ করে দিলাম, মানে এটাকে আমি রিজেক্ট করে দিলাম, কারণ দিস কেস হ্যাজ নো সাবস্টেন্স। কিন্তু ঠাকুরের একটা লাইনের কথাতেও কিন্তু ফুল অফ সাবস্টেন্সেস। সো আপনারা বিচার করবেন, আপনারা আমার কথা শুনে বলছি তা নয়। এই যে আমি একটা লাইন আপনাদের সঙ্গে এত কথা বললাম, আই থিঙ্ক এখন তো বাজে দেখছি 53 মিনিট হয়ে গেছে, 53 মিনিট 15 সেকেন্ড 16 সেকেন্ড, এতক্ষণ ধরে বললাম, কি বললাম ভগবান জানে। কিন্তু কিছু সাবস্টেন্স অবশ্যই আছে। কমেন্ট করবেন। জয়।